সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন পরিচিত মুখ মোহাম্মদ আরিফুর রহমান, পরিচালক বালি সিকিউরিটিজ লিমিটেড। আরিফ ভাই স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন পুঁজিবাজার বিশ্লেষক আবু সাইদ আহমেদ এফসিএ। সাইদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আমরা আসলে এই প্রোগ্রামটির শুরুতেই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জকে অভিনন্দন জানাতে চাই। এখানে যারা পরিচালক আছেন, বোর্ডে যারা আছেন, বিএসসি সবাইকেই আমরা সাধুবাদ জানাই যে একটি বহুল প্রত্যাশিত একটি এগ্রিমেন্ট হয়েছে, স্ট্র্যাটেজিক পার্টনার পেয়েছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এই কারণে যে একটা আন্তর্জাতিক মানের স্টক এক্সচেঞ্জ হয়ে ওঠার একটা প্রাথমিক ধাপ তারা পদার্পণ করলো এবং এখানে চায়না আসার পরে, চায়না তো এখন এসেই গেল, তারা তাদের যে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, তাদের যে পলিসি নিয়ে আসবে, তাতে স্টক এক্সচেঞ্জের অনেক গুণগত অনেক চেঞ্জ আসবে আমরা প্রত্যাশা করি সেটি হবে। আরিফ ভাই, আপনার কি মনে হয় যে এতে এই লোকাল যে বিনিয়োগকারী আছে তাদের আস্থা কতটুকু বাড়বে? ধন্যবাদ আপনাকে। আপনার তো সুন্দর একটি প্রশ্ন করেছেন যে সত্যিকার অর্থে আমরা একটি নতুন দিগন্তে পদার্পণ করলাম গতকালকে চায়না কনসোর্টিয়ামের সাথে যে এগ্রিমেন্ট হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, তার মাধ্যমে। তো প্রত্যাশা বিনিয়োগকারীতে থাকবেই এবং সে প্রত্যাশা নিয়েই বিনিয়োগকারী বেঁচে থাকে। তবে সেটা রাতারাতি কোনো কিছু যে হবে এটা আমার মনে হয় চিন্তা ভাবনা করা ঠিক নয়। তার কারণ চায়না কনসোর্টিয়াম ওরা এগ্রিমেন্ট করেছে, ওরা ওদের কাস্টডিতে ওদের শেয়ারগুলো যখন যাওয়ার পরে ওরা ওদের কার্যক্রম শুরু করবে। আমার যতটুকু ধারণা কি শুরু করবে, এবং শুরু করার পরিপ্রেক্ষিতে ওরা কিন্তু প্রথমে কারিগরি দিক গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে আরেকটু উন্নত করার চেষ্টা করবে। তারপরে ওদের যে মার্কেটের যে আপনার ক্যাপাসিটি আছে সেগুলো ওরা দেখবে, দেখে তারপর আমরা মনে করতেছি যে চায়না আসতেই ইনভেস্টমেন্ট চলে আসবে। ইনভেস্টমেন্ট এত তাড়াতাড়ি আসবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, ইনভেস্টমেন্ট আসবে, কারণ ওদের অনেক বড় বড় ইনভেস্টার আছে। ওখান থেকে যদি কিছু ইনভেস্টারও যদি আমাদের এদিকে আসে, তাহলে আমাদের পুঁজিবাজার মার্কেটটা বিশাল একটা মার্কেটের দিকে চলে যাবে এবং সেই প্রত্যাশাই বিনিয়োগকারীদেরকে, এবং সেটা দেখার বিষয় সেটা কখন থেকে ওই পর্যায়ে যাবে। শাহিদ ভাই, যে চায়নার যে এখানে পার্টনার হলো, তারা যে ফান্ড এখানে দিবে, যে স্টক হোল্ডাররা যারা আছেন, শেয়ার হোল্ডাররা, আরিফ ভাইরা যারা আছেন, তারা যে ফান্ডটা পাবে, এখানে একটি দাবি উঠেছে যে এটি যেহেতু এখন ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয় আছে, এটি যদি মার্কেট খারাপ এই অবস্থায় এই যে টোটাল অ্যামাউন্ট, সেই হিসাবে অ্যামাউন্টটা অনেক বড়ই, এই অ্যামাউন্টটা যদি ক্যাপিটাল মার্কেটে দেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি ট্যাক্স একটি সুবিধা দেওয়া হয়, তাহলে তারা কিন্তু এই ক্যাপিটাল মার্কেটে আসে এবং ক্যাপিটাল মার্কেটও একটা নতুন ফান্ড আসলে একটা গতি পায়। তো এটি আসলে তাদের এই দাবিটা কতটুকু যৌক্তিক এবং এটি আসছে বাজেটে, এটি কি দেখার সুযোগ আছে কি না? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই একটা যৌক্তিক দাবি। আরেকটা ব্যাপার যেটা, যে আমরা ইউজুয়ালি যে ট্যাক্সের যে পলিসিগুলি যখন তৈরি হয়, আমরা দেখব যে আমাদের ইকোনমিতে কোনটার পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, কতটুকু আমার ইকোনমিতে পজিটিভলি প্লে করবে। তো এখন যে অ্যামাউন্টটা সিকিউরিটিজ হোল্ডাররা যারা পাচ্ছে, চায়না থেকে যে অ্যামাউন্টটা পাচ্ছে, তো সেটা যদি ট্যাক্স এক্সাম্পশন হয়, এটা কিন্তু ওয়ান টাইম এক্সাম্পশন হবে, এটা কিন্তু বারবার হবে না। সুতরাং এটা তেমন বেশি কষ্টকর কোনো কিছু না। বাজেটে ডিক্লেয়ার করতে পারে অথবা একটা স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার দিয়ে এটাকে করতে পারে, আমরা যেটাকে এসআরও বলি। এখন এটা যদি করা হয় তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে কি, যে মার্কেটের একটা ফ্লো বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি তবে হ্যাঁ, আপনি যেটা বললেন ওটাকে কিন্তু কন্ডিশন আকারে বলে দিতে হবে, এবং কন্ডিশনাল ট্যাক্স এক্সাম্পশন কিন্তু এর আগে বহুবার হয়েছে যে এই কাজগুলি করতে হবে, আনলেস আদারওয়াইজ এই ট্যাক্স এক্সাম্পশনটা কার্যকর হবে না। আর এমনিতে যে অবস্থানটা, এটা যদি ট্যাক্স এক্সাম্পশন যদি দেওয়া হয়, অ্যাটলিস্ট মার্কেটের একটা গতি আসবে। তবে মার্কেটের গতির ব্যাপারে আমি যদি বলতে যাই, তাহলে একটা ব্যাপার কি, যে আমরা যে গতিগুলি নিয়ে চিন্তা করতেছি, যত গতি নিয়েই চিন্তা করতেছি, সবই কিন্তু টেম্পোরারি গতি। মার্কেটকে যদি সাস্টেন করাইতে হয়, সে ফর এক্সাম্পল এখান থেকে যে অ্যামাউন্টটুকু ডিক্লেয়ার হয়েছে এই অ্যামাউন্টটুকু আসবে, এই অ্যামাউন্টটুকু আপনি মার্কেটে দিলেন, মার্কেট হয়তো বা 10 দিন ভাইব্রেন্ট থাকবে, মার্কেট হয়তো বা 15 দিন ভাইব্রেন্ট থাকবে, 15 দিন পরে কি হবে? তাহলে আমাকে যদি তাকাতে হয়, এটা যদিও এটা অনেক বড় একটা ইস্যু, কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের অনেক ইস্যু আছে যেটা দিয়ে আসলে মার্কেটকে ভাইব্রেন্ট করা সম্ভব। মানে সেই ইস্যুগুলো কি? সেই ইস্যুগুলো এখন যদি আপনি কয়েকটি ইস্যু কথা বলেন। আচ্ছা, এখন বিষয়টা দাঁড়াচ্ছে গিয়ে কি, যে প্রথম ইস্যু হচ্ছে গিয়ে আস্থা। এখন আস্থাটা কিভাবে আসবে? আস্থাটা আসবে হচ্ছে গিয়ে, যে যখন আপনি
মার্কেটটাকে নিয়ে চিন্তা করবেন, মার্কেটটাকে নিয়ে সমন্বয় করার চেষ্টা করবেন, তখন আপনার এই আস্থাগুলি আসবে। কীরকম? সেটা হচ্ছে গিয়ে যে মার্কেটটা কিন্তু আমরা প্রোডাক্টিভ খাতে কিন্তু অতটা এখন পর্যন্ত কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না। আইপিও ফান্ডের একটা পোর্শন আমরা লোন পরিশোধ করতে পারি, এটা বুঝলাম যে কোম্পানির ফাইন্যান্স কস্ট কমানোর জন্য। ইউজুয়ালি বাইরে কিন্তু আমার ডেট ফাইন্যান্সের চেয়ে আমার ইকুইটি ফাইন্যান্স কিন্তু দামি হয়। দ্যাট ইজ ইকুইটি ফাইন্যান্সটা আপনার যে ডেট ফাইন্যান্সটা তুলনামূলকভাবে চিপার হয়। আমাদের দেশে কিন্তু উল্টা, আমরা ইকুইটি ফাইন্যান্স নিয়ে ডেট ফাইন্যান্স ব্যাক করি। এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে কিন্তু আমরা যখন ট্যাক্স নিয়ে যখন চিন্তা করতে যাচ্ছি, ঠিক আছে, অনেক বিলাসবহুল পণ্য ঢুকতেছে যেটা কিনা আসলে আমাদের ওই যে খেয়ে পরে বেঁচে থাকার জন্য দরকার হয় না। ওখানে আমরা ট্যাক্সের ব্যাপারে একদম চুপচাপ থাকি। সেখানে ডিভিডেন্ডের মতো জায়গায় আমরা কিন্তু মাল্টি লেয়ার ট্যাক্স দিয়ে রাখছি। আমার ভালো মাপের আমার চিন্তা ভাবনা আছে, আমি চাচ্ছি যে আমি একটা কোম্পানিকে আর একটা কোম্পানির সাবসিডিয়ারি করব। টু সাম এক্সটেন্টে অনেক সময় দেখা যায় যে এই যে সাবসিডিয়ারি কোম্পানি করতেছি, ঠিক আছে, কারণ এটা হয়তো বা আগের প্যারেন্ট কোম্পানির সাথে একটু রিলেটেড। সাবসিডিয়ারি কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, আমাকে আপনার জাস্ট 20% হারে ট্যাক্স দিয়ে দিতে হবে। একজন ব্যক্তি করদাতা যে কিনা 30% স্ল্যাব টাচ করে আছে, যেহেতু ব্যক্তি করদাতা আমাদের দেশে আপনার স্ল্যাবের উপরে ট্যাক্স দেয়, কিংবা 25% টাচ করে রাখছে, সে 25,000 টাকা এক্সামশন পাওয়ার পরে তাকে কিন্তু একদম, যদি সে বেশি পরিমাণ ডিভিডেন্ড পায় তাহলে কিন্তু তাকে ওই 30% পর্যন্ত টাচ করতে হবে। এখন একটা কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, আর আমি একজন ট্যাক্স পেয়ার হিসাবে আমি চিন্তা করলাম যে হচ্ছে, আমি একজন ইনভেস্টর কাম ট্যাক্স পেয়ার, আমি চিন্তা করলাম যে হচ্ছে যে আমি 100 টাকা রিসিভ করলে তো আমাকে দিতে হবে, 30 টাকা ট্যাক্স দিতে হবে। আমি কী করলাম, তড়িঘড়ি করে রেকর্ড ডেটের আগে শেয়ারটা বিক্রি করে দিলাম। এটা কিন্তু সাস্টেনেবিলিটির জন্য একটা থ্রেট। অনেক জায়গায় কোম্পানি আইনটা, যদিও কোম্পানি আইনের ড্রাফট অলরেডি চলে আসছে, হয়তোবা যে কোনো মুহূর্তে পাশও হয়ে যাবে, আমরা আশা করব খুব তাড়াতাড়ি কোম্পানি আইনটাকে আধুনিকায়ন করা। মোট কথা আপনি বলতে যাচ্ছেন যে এখানে পলিসি সাপোর্ট যদি না দেয়া হয় তাহলে এই মার্কেট স্বল্প মেয়াদে হয়তো বাড়তে পারে, যেটি আমরা আজকে আমরা যদি দেখি, আরিফ ভাইকে যদি একই কোশ্চেন করি যে এই যেভাবে পতন হচ্ছে যৌক্তিক কোনো কারণ নেই, আবার অযৌক্তিক ভাবে পড়ছে সেটিও বলা যাবে না, কারণ এখানে ফান্ড নেই, যেটা সাইদ ভাই বললেন আস্থার অভাব আছে, কিন্তু আবার যৌক্তিকভাবেই বাড়ছে, কারণ গতকালকে এগ্রিমেন্ট হয়েছে, সবার একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে এগ্রিমেন্ট সাইন হয়েছে, তার মানে হচ্ছে এখন চায়না এখানে নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, অনেক কিছু করবে। আসলে কি তাই? এই যে দেখেন, এই যে উঠলো, এই যে কালকে ঠিক ছিল, আজকে এখান থেকে একটু উঠছে, দেখা যাবে যে হয়তো কালকেই আবার পড়ে যাচ্ছে। না, প্রত্যাশা দিয়ে তো সব কিছু হয় না। মানে কি দিয়ে হয়? প্রত্যাশা আছে, আপনার মার্কেট মুভ করছে, কিন্তু সে প্রত্যাশা টিকে থাকতে হলে আপনার টাকার দরকার। যেখানে টাকা লাগবে সেখানে প্রত্যাশা দিয়ে হবে না, এবং টাকা এবং প্রত্যাশা দুইটা সমভাবে অগ্রসর হতে হবে, তাইলেই সেটা নিয়ন্ত্রণ এবং সেটা সঠিক একটা পর্যায়ে যাবে। কারণ কালকে আপনার চায়না কনসিডারের সাথে সাইন হয়েছে, এটা সবারই ধারণা যে আজকে হয়তো মার্কেট একটা ভালো থাকবে, খুশি, সবাই খুশি, উৎফুল্ল, এবং সেই হিসাবে কিন্তু সবাই এসে মার্কেটে দেখবে যে একটা বাই মোডে ছিল। যখনই বাই মোডে যায় তখনই আবার উল্টা দিক থেকে এটা আবার সেল মোডে চলে আসে, এবং যারা সেল মোডে আসে তারা কিন্তু সেই সুযোগের অপেক্ষা থাকে যে কখন তারা সেল করবে। যেহেতু মার্কেটে এখন তারল্য সংকট চলতেছে এবং আরও চলতে থাকবে আমার ধারণা কি, এবং এটা সহসা সেই তারল্য সংকটটা আপনার যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে মার্কেটের আস্থাটা কমে যাচ্ছে। শুধু আস্থা না, আতঙ্ক, আস্থার সাথে একটা আতঙ্ক আছে। কারণ দেখেন, অনেক শেয়ার 3 দিন 4 দিনে এটাকে 20% বাড়াই ফেলে, আবার 3-4 দিন পরে ওইটাকে আবার 30% কমাই ফেলে। এই যে আপনার আপ ডাউনের রেশিও, এই রেশিওতে যদি বিনিয়োগের আতঙ্কগ্রস্ত হয়ে যায়, কারণ মার্কেটে একটা নিয়ম নীতি থাকতে হবে, মার্কেট বাড়বে কমবে সেটারও একটা নিয়ম নীতি থাকবে, ধীর গতিতে বাড়বে ধীর গতিতে কমবে, তাইলে ওই মার্কেটটা স্ট্রং মার্কেট আমরা বলতে পারি। কিন্তু এই ধরনের মার্কেট আমরা স্ট্রং বলতে পারি না, এই ধরনের মার্কেটে বিনিয়োগের আর বেশি ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই জিনিসগুলো আমার মনে হয় নিয়ন্ত্রক সংস্থা যারা আছে, যারা মার্কেট নিয়ে ভাবে, তাদের দৃষ্টি থাকা দরকার। নিয়ন্ত্রক সংস্থা কিন্তু যথেষ্ট সজাগ। আপনি দেখেন, একদিন কোনো শেয়ার বাড়লেই কিন্তু তারা ধরে বসছে যে তুমি কেন কিনছো, এবং সব কাগজ টাগজ নেওয়া শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। এখন এটি বিএসইসি অর্ডারে করে কি না, না ঢাকা স্টক এক্সচেঞ্জ সার্ভিলেন্স থেকে করা হয় সেটি আমরা জানি না, কিন্তু দেখেন একদিন শেয়ারও বাড়তে পারে না, তারপরে কিন্তু ধরা শুরু হয়। তো এইটা তারা যথেষ্ট সজাগ বলেই এটি করছে না। আমার দৃষ্টিতে আমি একটা ফোন নিয়ে এই প্রশ্নের উত্তর নিব। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি ভাই, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, আমার নাম আব্দুল আজিজ। জি আজিজ ভাই বলুন। আমার প্রশ্নটা হলো ভাই, এখন তো দেশে কোনো রাজনৈতিক পরিস্থিতিও ভালো, কোনো কোন রকম দুর্যোগ নাই, অথচ মার্কেটটা এইভাবে পড়তেছে। আর বিশেষ করে যে ব্যাংকিং খাতের শেয়ার গুলো রেগুলার পড়তেছে। দেখেন রূপালী ব্যাংক 24% স্টক ডিভিডেন্ড দেওয়ার পরেও এটা প্রতিদিন 1 টাকা 2 টাকা 3 টাকা করে কমতেছে। একদিন যদি 10 পয়সা বাড়ে, পরের দিন 2 টাকা কমে। ভাই এর থেকে আমাদের বাঁচার রাস্তা কি? জি ধন্যবাদ আপনাকে। আর ভাই জি আমি যেটা বলতেছিলাম যে আপনি বলতেছিলেন যে একটা শেয়ার একদিন বাড়লে পরের দিন থেকে সেটাকে শোকজ করা হয় বা কারণ দর্শানোর নোটিশ করে, আসলে এটাও যৌক্তিক নয়। কারণ একটা মার্কেট একদিন বাড়ছে সেই জন্য আপনি কারণ দর্শাবেন, সেটাও মার্কেটের একটা উল্টা ইফেক্ট চলে আসে। বুঝি না আপনারা যারা এই ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, এখানে ডিরেক্টর, এক্স প্রেসিডেন্ট, সবাই একই কথা বলছেন, এটা যৌক্তিক না, এটা করা উচিত না। তাহলে তারা করছে, তারা সেটা বাধা দিচ্ছে না কেন, থামাচ্ছে না কেন? প্রশ্নটা হচ্ছে যে আপনি স্টক এক্সচেঞ্জের ভেতরে থেকে, আপনি বোর্ডে থেকে আপনি বলছেন এটা করা ঠিক না, তাহলে ভাই দেখবে কে? না, দেখার দায়িত্বে যারা আছে তাদেরকে চিন্তা করতে হবে। আপনার এই বাজারকে যদি আপনাকে বিনিয়োগ করে বান্ধব করতে হয়, তাহলে বাজারটা কোন দিকে গেলে কোন নিয়মকানুনের পরিপ্রেক্ষিতে আপনাকে চালাতে হবে, এবং সব নিয়ম সবসময় প্রয়োগ করা ঠিক নয়। জি, সেটাই যদি আমাদের এক দর্শক যে কথাটি বললেন, আপনি যদি একটু তাকান ব্যাংকগুলোর অবস্থা, আসলে আমরা দেখেছি যে গত বছরে ব্যাংকের একটা ঊর্ধ্বগতি, এবং ঠিক একইভাবে ব্যাংকগুলো কমে গেছে। এবং যখন ব্যাংকগুলো বাড়ছিল, আপনার প্রত্যেকটা পত্রিকা, টেলিভিশন, সব জায়গায়, সব অনলাইন, সব জায়গায় যেভাবে মানে নিউজ করা হয়েছে, যতটা না যৌক্তিক তার চেয়ে অনেকেই বাড়িয়ে করেছে। বিনিয়োগকারী এখান থেকে হাজার হাজার কোটি টাকা মুনাফা করে নিচ্ছে, অমুক গ্রুপ নিচ্ছে। আসলে বাজার থেকে দেখেন কয়জন বিনিয়োগকারী সত্যিকারে মুনাফা পেয়েছে এই ব্যাংকগুলোর ঊর্ধ্বগতিতে। যে অবস্থাটায় ব্যাংকগুলো বাড়ছিল ডিভিডেন্ডের আগে আগে, ঠিক আইসিবি থেকে যে পরিমাণে শেয়ার সেল করা হলো, তারপরে দেখেন ব্যাংকের অবস্থা অলমোস্ট অর্ধেক হয়ে গেছে প্রত্যেকটা ব্যাংক। বিনিয়োগকারীরা কিন্তু আশায় ছিলেন ভালো ডিভিডেন্ড দিবে, ভালো ইপিএস 9 মাসে ভালো দিয়েছে, নিশ্চয়ই ভালো ডিভিডেন্ড, সবাই ধরে আছেন, সবাই ক্ষতিগ্রস্ত। আমি কি ওনার প্রশ্নের আনসারে একটু টাচ করে যাচ্ছি। দেশে আসলে রাজনৈতিক কোনো অস্থিরতা নেই, ইকোনমিও ভালো যাচ্ছে, কিন্তু কোথায় যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের কর্পোরেট গভর্নেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আদার যে জায়গাগুলো আছে, বিশেষ করে একটা দেশের ইকোনমিতে ফাইন্যান্সিয়াল সেক্টরের কর্পোরেট গভর্নেন্সটা হচ্ছে গিয়ে প্রচণ্ড রকমের একটা জরুরি একটা জিনিস, গুড গভর্নেন্স বলতে আমরা যেটাকে বলি। কিন্তু আমরা কিন্তু যে গুড গভর্নেন্স যে হারিয়েছি, এটা কিন্তু ব্যাংক বাড়ার আগে থেকেই কিন্তু টুকটাক নিউজ আসতেছিল। এবং আরেকটা ব্যাপার আমি বুঝি না যে আমাদের এখানে কিন্তু এটা যারা ব্যাংকিং ভালো বোঝে, আমি ব্যাংকিং ভালো বুঝি না, আমি হৃষ্টচিত্তে এটা স্বীকার করি যে আমি ব্যাংকিং ভালো বুঝি না, আমার সেক্টর ভিন্ন। তো সেক্ষেত্রে যারা ব্যাংকিং ভালো বুঝবে তারা এটার ব্যাপারে খুব ভালো দিতে পারবে। আরেকটা ব্যাপার কিন্তু আপনাদেরকে মানতে হবে যে ব্যাংক যখন বাড়া শুরু করলো, তার অনেক আগে থেকেই কিন্তু ব্যাংকের ব্যাপারে নেগেটিভ কথাগুলি আসা শুরু করলো। এবং মোটামুটিভাবে বাংলাদেশের অনেক স্বনামধন্য ইকোনমিস্টও বলেছে যে ব্যাংকের অবস্থাটা খারাপ। আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার কাছে যেটা মনে হয় যে ব্যাংকটাও অসময়ে বাড়ছে, এতটাই অসময়ে বাড়ছে। যদি ব্যাংক যদি তখন না বাড়তো, তাহলে যে বিষয়টা দাঁড়াইতো, ক্যাপিটাল মার্কেটটা আর একটু স্টেবল হওয়ার একটা সম্ভাবনা থাকতো। একদিক দিয়ে ব্যাংক বাড়তেছে এবং যাহা রটে তাহা কিছু বটে। আপনি অবস্থানটা দেখেন, যে ফার্মার্স ব্যাংকের অবস্থানটা দেখেন আপনি, এবং ফার্মার্স ব্যাংক না, এখনও অনেক ব্যাংক আছে, সঙ্গত কারণে নাম বলতেছি না, যে ছোটোখাটো চেক পাঠালেও তারা মোটামুটিভাবে এটাকে স্টপ রাখতে আচ্ছা হয়। আমাকে যদি একটি কোশ্চেনের উত্তর দেন, যে প্রতিষ্ঠানের দায়িত্ব সরকার বহন করে, যে প্রতিষ্ঠানের গ্যারান্টি সরকার দেয়, সেটি তো অনেক ভালো প্রতিষ্ঠান। তো সেই হিসাবে ফার্মার্স ব্যাংক তো অনেক ভালো প্রতিষ্ঠান। আপনি এইভাবে দেখেন যে অর্থমন্ত্রী বারবার কিন্তু একই কথা বলছেন, তিনি সবাইকে নিয়ে বসেছেন, সব ইকোনমিস্টদের, বিভিন্ন সেক্টরের লোকদের নিয়ে বসেছেন, ব্যাংকের কি করা যায়, সেখানে সবাই একই মত দিয়েছেন যে যেটি খারাপ
তাকে শেষ হয়ে যেতে দিন, দেউলিয়া হতে দিন। 2-1টি হলে অন্যগুলো ভালো, যারা ভালো করে তারা আরও ভালো করবে। কিন্তু অর্থমন্ত্রী তাৎক্ষণিকভাবে বললেন না, এটি করা যাবে না, ব্যাংকে বাঁচাতেই হবে, এবং কাদের টাকায়? এই সাধারণ জনগণ, আপনার আমার সবার করের টাকায়। তারপরে আপনি এই ফার্মার্স ব্যাংকের কথা দেখেন, আইসিবি সহ, যেখানে আইসিবির দায়িত্ব হচ্ছে ক্যাপিটাল মার্কেটকে স্টাবল করার জন্য সরকার গঠন করেছে, সেই আইসিবি ক্যাপিটাল মার্কেটের শেয়ার বিক্রি করে টাকা দিয়ে ফার্মার্স ব্যাংক কিনছে। তাহলে আপনি সরকার যেখানে, অর্থমন্ত্রী মানি সরকার যেখানে এতটা সাপোর্ট দিচ্ছে এই ফার্মার্স ব্যাংক নিয়ে, তাহলে সেই ফার্মার্স ব্যাংক তো ভালো ব্যাংক না? আপনি এই সেন্সে যদি হিসাব করেন, না, এখানে কিন্তু মানুষ কি বুঝবে তাহলে? না, এখানে কিন্তু আপনাকে একটা ব্যাপার দেখতে হবে যে সরকার যেভাবে চিন্তা করবে, ঠিক আছে, সরকারও কিন্তু চিন্তা করার ব্যাপারে একটা ব্যাপার কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে যে আপনি আমি যেভাবে চিন্তা করব, সরকার কিন্তু ওভাবে চিন্তা করতে পারবে না, যদিও কথাটা সরকারের পক্ষে যাচ্ছে। সে ফর এক্সাম্পল, যে আজকে থেকে কয়েক বছর আগে আপনার মনে পড়ে কিনা যে জেনারেল ইলেকট্রনিক্স আপনার দেউলিয়ার পথে চলে গেছিল, জেনারেল ইলেকট্রনিক্স দেউলিয়ার পথে চলে গেছিল। তৎকালীন সময়ে কিন্তু এটা গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট কিন্তু এটাকে ব্যাকআপ দিয়ে আবার কিন্তু এটাকে তৈরি করেছে, কারণ এখানে একটা ঐতিহ্যের বিষয় ছিল। ফার্মার ব্যাংকের সাথে ঐতিহ্যের বিষয় নেই। আর একটা ব্যাপার যেখানে আসলে যে হচ্ছে আমার বক্তব্যটা যাবে, যে একটা দেউলিয়া জিনিসকে, কিংবা যে দেউলিয়ার রাস্তায় চলে গেছে, একজন ভাই মদ খেয়ে মরে যাচ্ছে, ও তো মানুষ, আপনি ওকে বাঁচাবেন না? কথা এক জায়গায়, বাঁচানোর পরে যাতে ও আবার মদটা না খায়। তো আমাদের সমস্যাটা কি হয়, আমরা বাঁচানোর পরে আবার ওকে মদ খাওয়ার রাস্তাটাকে ওপেন করে টাকাও দিয়ে দেন, ওকে আবার মদ খাওয়ার রাস্তাটাকে ওপেন করে দেয়। মানে আমাদের এখানে পুনঃ আমরা পাপ করি, এই যে বারবার যে আমরা পাপ করি, বারবার আমরা ক্ষমা পেয়ে যাই। এবং আরেকটা বড় ব্যাপার দেখেন, আমি একটা কেসের রেফারেন্স টানবো, সেটা হচ্ছে কি আপনার যে এনরন ট্র্যাজেডি, যেটা নিয়ে আপনার এই যে কর্পোরেট গভর্নেন্স নামক যে বস্তুটা, এটার উৎপত্তি হয়েছে। কারণ ওখানে আপনার পরবর্তীতে এনরন ট্র্যাজেডির পরে সার্ভান্স এবং অক্সলি নামে দুই ব্যক্তি একটা ল করলো, যেটাকে আমরা সক্স বলি। ওখানেই প্রথম কর্পোরেট গভর্নেন্স এবং বিভিন্ন জিনিসের উপর আলোকপাত করা হয়েছে। তো যখন আপনার এই এনরন এবং তৎকালীন অডিট ফার্ম এটার জন্য আপনার গিল্টি হলো, ওদের আইনে তখন ছিল না যে এই আইনে কাউকে গ্রেপ্তার করা যাবে। ওরা কিন্তু প্রাথমিকভাবে কি করছে, ওদের আইনটাকে চেঞ্জ করছে, তারপর কিন্তু গ্রেপ্তার করছে। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমাদের আরেকটা বড় ব্যাপার কি, আমাদের সম্ভাবনা কিন্তু অনেক, অবভিয়াসলি অনেক সম্ভাবনা। আমরা ভাই এই সম্ভাবনাগুলিকে কাজে লাগাচ্ছি না। এখন এই সম্ভাবনাগুলিকে যেহেতু কাজে লাগাচ্ছি না, প্রতিটা জিনিস এই জন্য মিস ইউজ হচ্ছে। আর যেটা বলতে নিয়েছিলাম, তৎকালীন সময়ে ব্যাংকের যে বাড়াটা, এটার জন্য কিন্তু কিছু ইনস্টিটিউট দায়ী ছিল, ব্যাংকের ইনসাইডার ট্রেড হয়েছে হালকা হলেও, ঠিক আছে, আমি পারফেক্টলি শিওর না। আপনি দেখেন সাইদ ভাই, ব্যাংক, ফার্মার্স ব্যাংকও আছে, আবার আমরা যদি উল্টো দিকে তাকাই, আমরা সিটি ব্যাংকও আছে, ইবিএল আছে, আপনার অন্য যে ব্যাংকগুলো ভালো করছে, হ্যাঁ, তারাও তো আছে। তো সেখানে আপনি এক্সাম্পল যদি দেন ফার্মার্স ব্যাংকের, আপনি তাহলে এই ব্যাংকগুলোর এক্সাম্পলও দেন, ব্র্যাক ব্যাংকের এক্সাম্পলও দেন, যারা অনেক ভালো করছে, তাদের গ্রোথ দেখেন, তাদের কর্পোরেট গভর্নেন্স দেখেন, সবগুলো ভালো। তাহলে আপনি যে খারাপ তাকে খারাপ হতে দেন, যে ভালো সে ভালো করছে তাকে ভালো বলেন। কিন্তু আমাদের এখানে হয়েছে, আমরা সব বলছি, যে এই যে এক ভদ্রলোক ফোন করলেন, তিনি যেটি বললেন যে সবগুলো কমছে, সবগুলো তো কমার কথা না, অনেকগুলোই তো ভালো গ্রোথ, অনেকগুলোর। আপনি নিশ্চয়ই এই সেক্টরে কাজ করেন, আপনি একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট, আপনার সম্পৃক্ততা অনেক বেশি। সব ব্যাংকই খারাপ, অনেক ব্যাংক ভালো করছে না, কোনো ক্রমেই বলা যাবে না সব ব্যাংক খারাপ। কিন্তু আমাদের আর একটা ব্যাপার আছে, কিন্তু আমাদেরকে কিছু জুজুর ভয় দেখানো হয়, আমরা প্রচণ্ড রকমের আবেগী। মার্কেট কিন্তু আবেগের জায়গা না। এবং আরেকটা বড় ব্যাপার আছে, এখন যারা আমরা ব্যাংক কিনে ক্যাপিটাল লসে আছি, আমি জোরালোভাবে বলতে পারি ভাই, এই ব্যাংকগুলিকে যদি আমি 700 দিন যদি ধরে রাখি, এই ব্যাংকগুলোকে যদি আমি 800 দিন যদি ধরে রাখি, আমি বছরে বললাম না, 800 দিন পরে কিন্তু আমি এই ব্যাংক থেকে আবার 50% প্রফিট পাবো। কারণটা কি,
আমরা এই জায়গায় থাকতে চাই, কারণ জানতে চাই না, মানে 700 দিন 2 বছর ধরে রাখলে এখান থেকে 50% মুনাফা করার সম্ভাবনা আছে। সাইদ ভাই যেটি বললেন আসলে পারফেক্টলি বলার তো কোনো সুযোগ নাই, পাবেনই আছে। আমি একটু অন্য একটা প্রসঙ্গে আসতে চাই, যেটি নিয়ে একটু আগেও আলোচনা হয়েছে, যে এই যে দেখেন আজকে কিছু শেয়ারের দাম বেড়েছে, যৌক্তিকভাবে বেড়েছে বা অযৌক্তিক সেই জায়গায় যাব না। কিছু শেয়ারে কুইন্স, লিগেসি ফুটওয়ার, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, মুন্নো স্টাফলার, এমবি ফার্মা, রূপালী লাইভ, ইস্টার্ন লুব্রিকেন্ট, যেগুলো গেইনারের তালিকায়। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে শেয়ারগুলো বেড়েছে, এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের তো আজকে অনেক কাজ বেড়ে গেল, তারা এই প্রত্যেকটা কোম্পানির কাছে তো চিঠি যাবে নিশ্চয়ই যে কেন বাড়লো। প্রশ্নটা সেই জায়গায় না, যেতেই পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভিলেন্স ডিপার্টমেন্ট আছে সিআরওর নেতৃত্বে, এবং এই সিআরও নাকি এসএসসির তাকে অনেক পছন্দ করেন, কারণ তিনি রিপোর্টিং সব ভালো করেন। অনেক কিছু আমরা শুনি, সত্য মিথ্যা এসএসসি যাচাই করবে। তো এই যে শেয়ারগুলো বাড়লো ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে তাদের কাছে জানতে চাওয়া হতে পারে, সব ঠিক আছে, কিন্তু ধরেন সাইদ ভাই একজন বিনিয়োগকারী, তিনি আজকে সবচেয়ে বেশি বেড়েছে কোনটা? কুইন সাউথ। এটি 100 শেয়ার তিনি কিনলেন বা 1 লাখ শেয়ার কিনলেন, 21,16,000 শেয়ার ট্রেড হয়েছে, তিনি 1 লাখ না 2 লাখই কিনলেন, কিনতেই পারেন। তার কাগজ নেওয়াটা এইটা কতটা যৌক্তিক? এবং আমরা 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 যদি দেখতে পাই, সম্ভবত আমরা যদি অতীতের আচরণগুলো দেখি, নিশ্চয়ই এখান থেকে কয়েকটি কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জ বলবে যে দাম বাড়ার কারণ কি ছিল এবং কাগজ নেওয়া হবে। এটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আসলে এটি অস্বাভাবিক কিনা না। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওনারা যে কোনো শেয়ার বৃদ্ধির ক্ষেত্রে ওনারা তাদের রুটিন মাফিক সেটা করতেই পারে, এটা করাটাই এবং স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হচ্ছে এটা যে একদিন বাড়লো এরপরের দিনে শোকজ করলো, এটাই হচ্ছে অস্বাভাবিক। একটি শেয়ারের যদি ধারাবাহিকতা থাকে বা তার যদি ইপিএস ভালো থাকে, তার যদি ম্যানেজমেন্ট ভালো থাকে, তার যদি ভালো গুডউইল থাকে, সেই শেয়ারটা তো বাড়বেই। আমরাই বলি ফান্ডামেন্টাল কোনো কোম্পানির গুডউইল নাই, কোনো কোম্পানি ভালো নাই, হ্যাঁ খারাপ, সব ঠিক আছে, এটি তো শেয়ার বাজারে লিস্টেড কোম্পানি। আমি কিনবো, আপনি বাধা দেওয়ার কে? আপনি বলার কে এটি যে খারাপ ভালো? আমি কিনবো আমার টাকা দিয়ে, তাই না? তাহলে আপনার বাংলাদেশের আইন, সংবিধানের যে সংবিধান, বাংলাদেশের যে ল, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ল, সেখানে তো আপনি বাধা দিতে পারেন না। আপনি দেখতে পারেন আমি কোনো অনিয়ম করছি কিনা, কিন্তু আপনি বলতে এখানে বোঝাচ্ছি আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে এটি খারাপ কোম্পানি। খারাপ ভালো ডেফিনেশনটা ঠিক করে দেন আপনি, যে এইটা ভালো এইটা খারাপ, কোনো ডেফিনেশন তো নেই। তাহলে আপনি কেন এই বারবার একই ভয় দেখাচ্ছেন? মানুষ এখানে আসে বিনিয়োগ করতে, কেউ ট্রেডিং করতে, এক এক ধরনের তার টাকা নিয়ে আসবে, কিন্তু আপনি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে মনে আছে নিশ্চয়ই 6টি কোম্পানিকে তদন্ত করা হলো। সেই 6টি কোম্পানির তদন্তর আগে আমরা এখানে বলেছিলাম যে তদন্তের এরকম একটা গুজব শোনা যাচ্ছে, তারপরে তদন্ত হলো। উদ্দেশ্য ছিল ওই যে সেক্টরগুলো বা যে কোম্পানিগুলো বাড়ছিল সেগুলো থেকে শিফট করে দেওয়া। তো বিনিয়োগকারীদের শিফট করার আপনি কে? মানে যারা করছেন তারা কে? তাদের এই দায়িত্বটা কে দিল? না না, আপনি যেটা বলছেন সেটা পুরোপুরি সঠিক নয়। তার কারণ এখানে আপনার শেয়ার যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো কিন্তু ভাগ করে দিয়েছে, যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি। সংক্ষেপে যদি বলে কোনটা সঠিক বলি নাই আমি, ওই যে ক্যাটাগরির যে ব্যাপারটা, যে আপনি টাকা আছে আপনি কিনতে পারবেন, তাহলে জেড বন্ধ করে দেন, জেড ক্যাটাগরি কিনতে পারবেন আপনি, বন্ধ করে দেন। আপনার টাকা আছে, আপনি অবশ্যই শেয়ার কিনতে পারবেন, সেটা আপনি যে কোনো শেয়ার, লিস্টেড যে কোনো শেয়ার আপনি কিনতে পারবেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব বা বাধা দেওয়ার কোনো কারো ক্ষমতা নাই। তার সাথে এটিই দেখে বিভিন্ন সময় যে জিনিসগুলো দেখে, অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা যে আমাদের মার্জিনের একটা ব্যাপার আছে, যে মার্জিনেবল নন মার্জিন শেয়ার আপনি মার্জিন করে কিনে ফেলছেন কিনা, ওই জিনিসগুলো অনেক সময় তাই বলে আপনি একদিন বাড়বে, তদন্ত কারণ জানতে চাইবেন, তারপর তদন্ত করবেন, তারপরে যে বিনিয়োগকারী কিনেছে তার পোর্টফোলিও নিয়ে যাবেন, এইটি যৌক্তিক। এবং আমরা যেটা দেখছি, আমরা বিভিন্ন সাংবাদিকতা করি, আমরা যে তথ্যগুলো দেখছি এইটা হচ্ছে ভুল। এবং আমরা এখানে এমনও কথা শোনা হয়, এই কোশ্চেনটা শুধু আমার না, এটা অনেকেই করেছেন, শেয়ার বাজার সংশ্লিষ্ট সবাই করেছেন, কিন্তু অনেকও তথ্য বলা হয় যে তারা কি জানে, কিন্তু আমরা জানি না, আপনারা জানান, আপনারা বোঝান, আপনারা একটা ব্যাখ্যা দেন ডিএসসি থেকে, একটা প্রেস রিলিজ দেন, একটা সাংবাদিক সম্মেলন করেন, বা যে এই কারণ এইটা বোঝান, আমাদেরকে নিয়ে শেখান, না তাও তো করছেন না। আমরা অনেক সময় দেখেছি, আপনি ভিজিলেন্স টিমে যারা নাকি দেখে, যে টেটটা দেখে, ওরা কিন্তু অনেক সময়
ওইকে তাৎক্ষণিক ফোন দিয়ে কিন্তু বলে। হ্যাঁ, তাৎক্ষণিক ফোন দিয়ে বলতে পারে তাৎক্ষণিকভাবে আপনি দেখতে পারেন, আপনার তাৎক্ষণিকভাবে দেখতে পারেন, তার মানে সব তথ্য আপনার কাছে আছে। তাহলে এই লোকজনকে জানিয়ে তদন্ত করার মানেটা কি? আমি ওখানে আসছি, যেহেতু আপনি তাৎক্ষণিক আপনি দেখতে পারেন, কিন্তু আপনি সেই জিনিসটাই আপনি ঢাকঢোল পিটিয়ে যখন নাকি আপনি কোয়ারিতে যাবেন, ওইটাই একটা প্রশ্নবোধক চলে আসে। একই প্রশ্ন, একদম এই প্রশ্নবোধক চলে আসে। সেও একজন শেয়ার বাজারের লোক। তো এইটি আসলে দেখেন, বিনিয়োগকারীদের আস্থা কি এখানে বাড়ে না কমে? একদম 10 সেকেন্ডসে যদি বলেন। প্রথম কথা, এটা একটা গতানুগতিক ধারা হয়ে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ইস্যুয়ার কোম্পানিকে চিঠি পাঠাবে এবং ইস্যুয়ার কোম্পানি এক লাইনে লিখে দেবে, দেয়ার ইজ নো প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আনডিসক্লোজড। ওকে, তো এই ধারা থেকে আমাদেরকে আসলে বেরটা হইতে হবে কিভাবে? বের হতে হবে, এই জায়গায় শেষ করছি, আমরা অন্য একদিন এই জায়গা থেকে শুরু করব। দর্শক, আশা করছি যে এই স্টক এক্সচেঞ্জ এখন আন্তর্জাতিক মানের স্টক এক্সচেঞ্জ হবে, এবং যে প্রশ্নগুলো আমাদের মনে আছে, আপনাদের মনে আছে, নিশ্চয়ই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যাখ্যা আছে। যারা চায়না থেকে আসবেন, যে চীন থেকে যে ডিরেক্টর এখানে বসবেন, তারা যে পলিসি সাপোর্ট দিবেন, সেই পলিসি সাপোর্টের সাথে এখানে একসাথে মিলে একটি সুষ্ঠু বাজার আমরা দেখব, যেখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, এবং যেখানে সুষ্ঠু বিচার পাবেন বিনিয়োগকারীরা, এবং তাদের যে বিনিয়োগ সেটুকু নিরাপদ থাকবে। অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দেখতে পারবেন, পড়তে পারবেন দৈনিক শেয়ার বাজার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।